দাঁত থাকতে দাঁতের মর্ম কিন্তু বুঝতে হয়। এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। কিছুক্ষণ আগে দীপু, তপু এবং পাড়াপড়শি আর কিছু আত্মীয় স্বজন তাদের মাকে দাহ করে বাড়িতে এলো। সবাই চুপচাপ, প্রত্যেকের ভীষণ মন খারাপ। নীলিমা আর সীমা দুইজন ঘরের দাওয়ায় বসে আছে। বসে বসে সমানে কান্নাকাটি করছে এবং কিছু লোক আশেপাশে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আর তার বাবা দিলীপবাবু একটা চেয়ারে বসে খুব হাই হতাশ করছে আর সমানে বলে যাচ্ছে যে তুমি একটু বুঝতে দিলে না, তুমি এভাবে চলে যাবে যে? তুমি একবার তো অন্তত আমাকে বলতে পারতে যে তোমার শরীর খারাপ। কেন তুমি এত অভিমান করে চলে গেলে? তোমাকে কি আমি নিয়ে যেতে পারতাম না ডাক্তারের কাছে? এসব বলে ভীষণ কান্নাকাটি করছে। তার সামনেও কিছু লোক তাকে ধরে বসে আছে এবং সান্ত্বনা দিচ্ছে। অবশ্য এই দুঃখের তো কিছু সান্ত্বনা হয় না, তাও তাকে বলতেই হবে মানুষকে। আর বলছে, দেখুন আপনি যেরকম কান্নাকাটি করছেন, মানুষ কিন্তু মারা যাওয়ার পরেও 13 দিন তারা কিন্তু ঘরের মধ্যেই থাকে। আর যতদিন না কাজ না হয় ততদিন তারা ঘোরাফেরা করে তাদের আত্মাটা। তারপরে কিন্তু কাজ হলে সে চলে যাবে। সুতরাং আপনারা কান্নাকাটি করে এইভাবে তার মনে দুঃখ দেবেন না। উনি কিন্তু সব দেখতে পাচ্ছেন, অথচ কিছু বুঝতে পারছেন না, কিছু বলতে পারছেন না। কি বলবেন? তিনি ভাবছেন আপনার কাছে আসবে, কিন্তু তিনি আসতে পারবেন না। এসব কথা শুনে দিলীপবাবু একটু স্বস্তি পেল। তখন ভাবলো, সত্যি তো, আমি কাঁদলে ও যদি কষ্ট পায়, অর্থাৎ উনার স্ত্রী যদি কষ্ট পায়, যার জন্য আমি আর কাঁদবো না। তারপরে একদিন দুদিন এভাবে তাদের দিন যাচ্ছে। 13 দিনে তারা মায়ের কাজ করবে। নীলিমা আর সীমা খুবই কষ্ট। তারা কিছুদিন পর পর মায়ের শাড়ি টাড়িগুলো আলমারি থেকে বের করে। সারা ঘরে মায়ের গায়ের গন্ধ যেন এখনও ঘুরে বেড়াচ্ছে। মা যে বালিশে শুতো সেই বালিশে তারা মুখ গুজে শুয়ে থাকে। যতটা পারে মায়ের আঁচলের গন্ধ নেওয়ার চেষ্টা করে। এদিকে দীপু আর তপু একটা ঘরে বসে তারা হব্বিষি করছে, কিন্তু তারাও সেই মায়ের সব কিছু নিয়ে তারা এক জায়গায় বসে আছে। কিছুক্ষণ পর পর সেগুলোর গন্ধ শুকছে। তাদের বোনকে বলে, সীমা, মার ওই চাদরটা দে তো। এই চাদরটা মা সব সময় পরে থাকতো। দেখি না, একটু কাছে থাক, যেন মনে হয় মাকে জড়িয়ে আছি। সেই চাদরটাকে তারা জড়িয়ে ধরে বসে আছে। নিচের ঘরের বিছানা পাতা, সেখানে তারা বসে আছে। আর মাঝে মাঝে চিৎকার করে কান্নাকাটি করে উঠছে। তাদের শোক যেন আর যাচ্ছে না। যাবে কি করে? সদ্য মারা গেল তাদের মা। এবার একে একে সব কিছু তারা মনে করছে। দীপু বলছে, জানিস তো, আমি যখন ঘরে বসে কাজ করতাম, মা না তখন প্রায় রাত 9টা কি 9:30টার মধ্যে আমার ঘরে এসে টোকা মারত। আমি কি বিরক্ত করে তাকাতাম মায়ের দিকে। বলতাম, প্রতিদিন তোমার এই সময় আসতে হবে আমার ঘরে? তুমি দেখছো না আমি ল্যাপটপে বসে কাজ করছি? তুমি এখান থেকে বেরিয়ে যাও তো। এই বলে এক ঝাঁঝিয়ে দিতাম। মা নিঃশব্দে চলে যেত, কোনো কথা বলতো না। তাও দরজা বন্ধ করে একটা কথাই বলতো, বাবু, ঠিক মতো সময় মতো খেয়ে যা, খেয়ে দিয়ে তারপরে আবার তুই কাজে বস। এদিকে দিলীপবাবু কিন্তু তার বইয়ের ওপর একটু খিচিয়ে কথা বলতেন, কোনো সময় একটু ভালো মুখে কথা বলতেন না। আর যতদিন তার স্ত্রী বেঁচে ছিল, ঘরে যেন একটা সুখের সংসার ছিল। জামা কাপড় গোছানো টিপটাপ। কেউ যদি একটা কিছু খুঁজে না পেত, সঙ্গে সঙ্গে তার মাকে দোষ দিত। আর তার মা চুপচাপ থাকতো, কিচ্ছু বলতো না। তো তিনি জানতেন যে এটা আমার ডিউটি, আমাকে করতেই হবে। ওরা যে যাই বলুক, ঘরটা তো গুছিয়ে রাখতে হবে আমাকে। একটা একটা করে সব কিছু তাদের মনে পড়ছে। একদিন কি হলো, একটা ডায়েরির মধ্যে পেলো তারা। সেই ডায়েরির মধ্যে লেখা ছিল যে, দেখ, আমার অনেক দিন ধরেই শরীরটা একটু খারাপ খারাপ, বুকে মাঝে মাঝে ব্যথা করে। আমি চুপচাপ থাকতাম, কারণ আমি তোর বাবাকে বলতাম না কেন জানিস? তোর বাবা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে আসতো। তার মধ্যে যদি আমার অসুখের কথা বলি, উনি তো ভীষণ ভয় পেয়ে যাবেন। আর তাছাড়া টাকা পয়সাও একটু খরচা হবে। 2 ছেলে এখনও দাঁড়ায়নি, কোনো রকমে তারা টুকটাক কাজ করছে। 2 মেয়ের এখনও বিয়ে দেওয়া হয়নি। মাথায় আমার কত চাপ, যার জন্য আমি ভাবতাম গ্যাসের ব্যথা।
এই করে করে আমি আর ডাক্তার দেখাতে পারলাম না। ঠিক আছে, আমার যদি কোনো সময় কিছু হয়ে যায় তোরা তাহলে আমাকে ক্ষমা করে দিস, কারণ আমি ইচ্ছে করেই ডাক্তারের কাছে যেতে চাইনি। তাই জন্যে তোরা কিচ্ছু মনে করিস না। হয়তো বা আমার সময় হয়ে গেলে আমি ঠিকই চলে যাব, কিন্তু যতদিন আমি বেঁচে থাকবো তোদেরকে কিন্তু আমি আগলে রাখবো। এই ডায়েরির কথা শুনে তারা 4 ভাই বোন খুব মন খারাপ এবং কেঁদেই চলেছে। তারা দিলীপবাবুকে কিচ্ছু জানায়নি, কারণ তাদের বাবারও তো বয়স হয়েছে। এই শোকে যদি তার বাবাও চলে যায় তাহলে আর কিছুই তো থাকবে না তাদের। এই কারণে তারা চুপচাপ 4 ভাই বোন মিলে সেই ডায়েরির পাতা খুঁজে খুঁজে সমস্ত লেখাগুলো দেখছে। মায়ের একটা সুন্দর গায়ের চাদর ছিল, সেই চাদরটা কোনো দিন তার মা পরেনি। তার মা ভাবছিল বড় মেয়ের যখন বিয়ে দেব, এই চাদরটা শীতকালে যদি বিয়েটা হয় তাহলে এই চাদরটা আমি গায়ে দেব। এইসব চিন্তাভাবনা করে তার মা সেই চাদরটা রেখেছিল। অনিমা একদিন তার বোনকে বলে, জানিস তো মা আমাকে এই কথাটা বলেছিল। তারপরে প্রতিদিন মা ভাত বেড়ে চা করে তাদের মুখের সামনে দিত, ভাত বেড়ে সবাইকে ডাকতো, আয়রে খেতে আয়। মা ভাত বেড়ে ঠায় বসে থাকতো। কেউ কিন্তু আমরা টাইম মতো যেতাম না, কিন্তু মা ভাত বেড়ে বসেই থাকতো। আবার ঠান্ডা হয়ে গেলে আবার সব কিছু গরম করে আবার খেতে দিত। এইভাবে মা কিন্তু নিশ্চুপভাবে সব কিছু করে যেত। দেখ, মাকে আমরা কত জ্বালিয়েছি না, এখন কে আর কি করবে, আমার তো আর ভালো লাগছে না। এই বলে 4 ভাই বোন খুব মন খারাপ করছে যে দেখ, মা যতদিন বেঁচে ছিল আমরা কিন্তু মায়ের মর্ম কতদিন আমরা বুঝিনি। আমরা সব সময় কত কথা বলতাম, কোনো একটা কাপড় যদি খুঁজে না পেতাম মার ওপর চিৎকার করতাম। একটা গামছাও যদি আমরা সময় মতো না পেতাম, জায়গা মতো না পেতাম, আমরা কিন্তু চিৎকার করতাম। অথচ মা কী করতো জানিস তো, সঙ্গে সঙ্গেই গামছাটা আমার হাতে তুলে দিত। কিন্তু মায়ের মুখে একটা কথা ছিল না। আর আমার মার একটা স্বভাব ছিল কি, কোনো সময় জোরে কথা বলতো না, সব সময় মা আস্তে কথা বলতো। তারপরে দিলীপবাবু হঠাৎ করে বলে বসলো তাদের ছেলে মেয়েকে, দেখ তোর মা বরাবর এরকমই স্বভাব ছিল, সব সময় তোর মা সম্মান আর মর্যাদা নিয়ে বেঁচে থাকতে ভালোবাসত, কিন্তু আমি তো তাকে কোনো সময় এই দুটো জিনিসই দিতে পারিনি, হয়তো বা এই অভিমানেই সে চলে গেল। এই বলে দিলীপবাবু খুব কান্নাকাটি করলো। তাদের শোকের ছায়া যেন আর যায় না। আস্তে আস্তে দিন চলে আসলো। 13 দিনে তারা কাজ করলো। লোকজন, আত্মীয় স্বজন সবাই এসে কেউ মিষ্টিমুখ করলো, কেউ কিছু খেলো, খেয়ে দিয়ে তারা যে যার মতো চলে গেল। এরপরে বাড়িটা আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল। সারা ঘরে যেন মনে হচ্ছে মা ঘুরে বেড়াচ্ছে। এই তো এখনই মা আমাকে খেতে দেবে, সীমা বলে। আর অনিমা বলে, জানিস আমার এখন 1 কাপ চা বানিয়ে খেতেও ইচ্ছা করে না, আমি অপেক্ষায় বসে থাকি যে মা চা দেবে। হঠাৎ করে আমি ভাবি, আরে আমার মা তো নেই, আমার মা তো পৃথিবী ছেড়ে চলে গেল। এইসব চিন্তা করতে করতে তারা কিন্তু ভীষণ কান্নাকাটি করতো। মায়ের শোক আর তারা ভুলতে পারতো না। এই করে করে বেশ 1টা বছর কেটে গেল। তারপরে আস্তে আস্তে তাদেরও বয়স হলো বিয়ে দেওয়ার। তাদের সবারই মোটামুটি বিয়ে হয়ে গেল, কিন্তু মায়ের দুঃখ কেউ আর তারা ভুলতে পারলো না। মা যে কী জিনিস তারা কিন্তু হাড়ে হাড়ে টের পেল। তারা বলতো, মা বেঁচে থাকতে আমরা কোনো সময় তাকে সম্মান দিইনি, মাকে মর্যাদা দিইনি, সব সময় মার উপর ঝেঁঝিয়ে কথা বলে গেছি। কোনো সময় আমরা বুঝতে দিইনি মা যে আমাদের ভালো চায়, মা যে আমাদের সংসারটাকে গুছিয়ে রাখতে চায়। এইভাবেই কিন্তু তারা সারা জীবন মায়ের দুঃখটা বুকে নিয়ে থাকতে লাগলো। তাহলে বন্ধুরা, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়, অর্থাৎ বাবা মা যেই হোক যতদিন বেঁচে থাকবে যে কোনো মানুষ, তাকে কিন্তু আমরা সমানভাবে সম্মান মর্যাদা দেব। নিজের মা যত আমাদের আগলে রাখবে, আর কেউ কিন্তু মায়ের মতো আমাদের আগলে রাখবে না। তাই মার কথা কিন্তু সব সময় আমরা শুনব। প্রতিটি মাই চায় তার সন্তানদের ভালো হোক, তার স্বামীর ভালো হোক, সব কিছু হাতের সামনে তারা পাক, সব কিছু টাইম মতো পাক। কখনো আমরা খিচিয়ে কথা বলবো না। এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে আজকে থাকে, এবং আছেও হয়তো, এবং যাদের নেই তারাও কিন্তু আজকের থেকে এই জিনিসগুলো সবাই যেন করে, তাহলে যে কোনো মানুষ মারা গেলে তার প্রতি কিন্তু অত কষ্ট আমরা অনুভব করব না।
কারণ আমরা বেঁচে থাকতে তার প্রতি ভালো ব্যবহার করেছি। আর যারা আমরা ভালো ব্যবহার করিনি তারা কিন্তু সারা জীবন এইভাবে দুঃখ মনে পুষে থাকব। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং বেশি করে শেয়ার করে দিবে। কারুর মা যদি এরকম কষ্টে থাকে, কারুর মা যদি সবার জন্যে ভালো কাজ করে এবং ছেলেমেয়েরা যদি তার উপর রেগে যায়, তাহলে কিন্তু এই গল্পটা শুনলে তারা কিছুটা অনুভব করতে পারবে যে না, মা যা করে সব ভালোর জন্য। মার সাথে কোনো দিন আমরা জোরে কথা বলবো না এবং মাকে কোনো সময় কোনো কিছুতে আমরা দোষ দেব না। তাহলে আমরা আসি, আজকে আমি আসি, টাটা।